আমার ছেলে নিতাই আজ আমাকে বিয়ে করেছে। হ্যাঁ, তোমরা ঠিক শুনেছ, আমার নিজের ছেলে আমাকে বিয়ে করেছে। আমি এই বাক্যগুলো ডায়েরিতে লিখতে লিখতে কাঁপছিলাম। কাল রাতে ঘটে যাওয়া ঘটনাগুলো আমার চোখের সামনে ভেসে উঠল। আমরা হোটেল সিলেটের 23 তলার সুইট রুমে ছিলাম। নিতাই তখন আমার হাত ধরে বলল, মা, আজ থেকে আমরা স্বামী স্ত্রী। আমি সেই পাগল ছেলের দিকে অবাক হয়ে তাকালাম। তার চোখে দৃঢ় সংকল্প। বাইরে বৃষ্টি হচ্ছিল, যেন সারা শহর ভাসিয়ে নিয়ে যাবে। আমি নিতাইকে ধাক্কা দিয়ে সরিয়ে দিলাম। তুই পাগল হয়ে গিয়েছিস। মা ছেলে কখনো বিয়ে করতে পারে? এটা পাপ। তার জবাবে সে আমাকে টেনে নিয়ে বলল, আমার কাছে তুমি শুধু মা নও, তুমি একজন নারী যাকে আমি চাই। আজ থেকে আমরা নতুন জীবন শুরু করব। এই ফাইলগুলোতে আমাদের নতুন পরিচয়পত্র আছে। তুমি অ্যান্টারা, আমার স্ত্রী গো। আমার তখন এক অদ্ভুত অনুভূতি হল। যে ছেলেটিকে আমি কোলে করে মানুষ করেছি, সেই ছেলেটি আজ আমাকে নতুন চোখে দেখছে। আমার বয়স 40। 27 বছর আগে আমি যখন 13 বছর বয়সে নিতাইকে জন্ম দিয়েছিলাম, তখন কি ভেবেছিলাম যে একদিন সে আমাকে বিয়ে করবে? আমি তার দিকে তাকালাম। নিতাই এখন 27 বছরের স্বাস্থ্যবান যুবক। তার বাবা অনেক বছর আগে আমাদের ছেড়ে চলে গিয়েছিল। আমরা এতদিন মাছেলে হিসেবে লড়াই করে বেঁচেছিলাম। কিন্তু এখন নিতাই আমাকে অন্য সম্পর্কে বাঁধতে চাইছে। মা, আমি জানি তুমি এখনই হ্যাঁ বলবে না। কিন্তু চিন্তা করো, নিতাই বলল, তোমার জীবনে কে আছে আমি ছাড়া? আমার জীবনে কে আছে তুমি ছাড়া? আমরা পরস্পরকে সুখী করতে পারি। তোমার অতীতকে ভুলে যাও। আজ থেকে তুমি আমার স্ত্রী। আমি কাঁদতে শুরু করলাম। ঠিক করতে পারছিলাম না, এটা সত্যিই ঘটছে নাকি কোনো দুঃস্বপ্ন। আমাদের বিচিত্র সম্পর্কের কাহিনী কিভাবে শুরু হল? কিভাবে আমরা মাছেলে থেকে স্বামী স্ত্রী হয়ে উঠলাম? আর কিভাবে আমরা সমাজের চোখে ধুলো দিয়ে একসাথে বাস করছি, সেই গল্প আজ তোমাদের শোনাব। একটি মায়ের গল্প, যে তার ছেলের স্ত্রী হয়ে উঠল। সেদিন রাতে আমি ঘুমাতে পারিনি। নিতাইয়ের কথাগুলো আমার মাথায় ঘুরপাক খাচ্ছিল। সে কি সত্যি সত্যি আমাকে বিয়ে করতে চায়? এটা কিভাবে সম্ভব? আমি তার মা। কিন্তু তার চোখে যে দৃঢ়তা দেখেছি, তাতে মনে হচ্ছিল সে হয়তো এটা করতেই পারে। পরের দিন সকালে আমি যখন ঘুম থেকে উঠলাম, নিতাই ইতিমধ্যে হোটেল রুমে নাস্তা নিয়ে এসেছিল। গুড মর্নিং, সে হাসি মুখে বলল, যেন গতরাতে কিছুই ঘটেনি। আমি শক্ত হয়ে বসলাম। নিতাই, গতরাতে তুই যা বলেছিস, সেটা কি তুই সত্যি মনে করে বলেছিস, নাকি শুধু মদের নেশায় বলেছিস? নিতাই আমার সামনে বসল। মা, আমি খুব ভেবেচিন্তেই বলেছি। আমি জানি এটা অদ্ভুত শোনাচ্ছে, কিন্তু আমি সত্যি তোমাকে ভালোবাসি, শুধু মা হিসেবে নয়, একজন নারী হিসেবে। আমি তার দিকে অবাক হয়ে তাকিয়ে রইলাম। নিতাই, এটা ঠিক নয়। আমরা মাছেলে। এটা সমাজে গ্রহণযোগ্য নয়, আইন তো অবৈধ। আমি জানি, সে ধীরে ধীরে বলল। তাই তো আমি নতুন পরিচয়পত্র তৈরি করেছি। তুমি আর আমি, আমরা আর মাছেলে নই। তুমি অ্যান্টারা, আমি অনন্ত। আমরা স্বামী স্ত্রী। আমরা একসাথে নতুন জীবন শুরু করব, সিলেট থেকে দূরে, যেখানে কেউ আমাদের চিনবে না। আমি হতবাক হয়ে তার কথা শুনছিলাম। কিভাবে আমার ছেলে এতটা পাগল হয়ে গেল? কিভাবে সে এই ধরনের চিন্তা করতে পারে? আমি তাকে কোলে করে মানুষ করেছি, আর এখন সে আমাকে তার স্ত্রী বানাতে চায়। না নিতাই, আমি দৃঢ়তার সাথে বললাম। আমরা এটা করতে পারব না। তুই আমার ছেলে, আমি তোর মা। এই সম্পর্ক কখনো বদলাবে না। নিতাই নিরাশ হয়ে তাকাল। মা, তুমি বুঝতে পারছ না। আমরা একে অপরকে ছাড়া কেউ নেই। সারা জীবন তুমি আমার জন্য ত্যাগ করেছ। এবার আমার পালা তোমাকে সুখী করার। আমি ধৈর্য ধরে বোঝানোর চেষ্টা করলাম। নিতাই, তোকে সুখী দেখলেই আমি সুখী। কিন্তু এই সম্পর্ক আমাদের উভয়কেই ধ্বংস করে দেবে। তাহলে তুমি আমার প্রস্তাব মানছ না? তার চোখ ক্রোধে জ্বলে উঠল। না নিতাই, আমি দৃঢ়ভাবে বললাম। হঠাৎ নিতাই হেসে উঠল, একটা অদ্ভুত, উন্মাদের মতো হাসি। তুমি ভাবছ আমি তোমাকে বিকল্প দিচ্ছি? না মা, আমি বিকল্প দিচ্ছি না। তুমি এখন থেকে আমার স্ত্রী। আর যদি তুমি মানতে না চাও। সে তার জ্যাকেট থেকে একটা পিস্তল বের করল, তাহলে আমি তোমাকে এবং নিজেকে মেরে ফেলব। আমি ভয়ে চিৎকার করে উঠলাম। নিতাই, তুই কি করছিস? চুপ, সে ধমক দিয়ে উঠল। আর নিতাই বলবে না। আমি অনন্ত, তোমার স্বামী। আমি দেখলাম তার চোখে পাগলামি।
সে আমার ছেলে নিতাই নয়। এ কোনো অন্য মানুষ যাকে আমি চিনি না। ঠিক আছে, আমি ভয়ে ভয়ে বললাম। আমি রাজি আছি। আমি তোমার স্ত্রী হব। কিন্তু দয়া করে ওটা নামাও। নিতাই, না, এখন থেকে অনন্ত পিস্তল নামালো আর আমার কাছে এগিয়ে এলো। তুমি সঠিক সিদ্ধান্ত নিয়েছ অ্যান্টারা, সে আমার গালে হাত রাখল। আমরা এখন থেকে খুব সুখে থাকব। আমি মনে মনে স্থির করলাম আমাকে এখান থেকে পালাতে হবে। কিন্তু এখন নয়। আমাকে অপেক্ষা করতে হবে সঠিক সময়ের জন্য। সেই রাতে নিতাই আমাকে বলল যে আমরা পরের দিন সিলেট ছেড়ে চলে যাব। আমাদের জন্য টিকিট করে ফেলেছি, সে বলল। আমরা কক্সবাজার যাব। সেখানে আমাদের নতুন বাড়ি আছে যেখানে আমরা স্বামী স্ত্রী হিসেবে থাকব। আমি মাথা নেড়ে সম্মতি জানালাম, যেন আমি সত্যি সত্যি রাজি আছি। কিন্তু আমার মনের ভিতরে ভয়ানক ভয় আর অবিশ্বাস। আমার নিজের ছেলে আমাকে অপহরণ করেছে, আর এখন আমাকে জোর করে তার স্ত্রী হতে বাধ্য করছে। রাতে যখন নিতাই ঘুমিয়ে পড়ল, আমি ধীরে ধীরে বিছানা থেকে নামলাম। আমাকে এখনই পালাতে হবে। আমি আমার ফোন আর কিছু টাকা নিয়ে দরজার দিকে এগোলাম। কিন্তু যেই আমি দরজার হাতল ধরলাম, অমনি লাইট জ্বলে উঠল। কোথায় যাচ্ছ, মা? নিতাইয়ের কণ্ঠ আমার পিছন থেকে ভেসে এলো। আমি ধীরে ধীরে ঘুরে দাঁড়ালাম। আমি শুধু বাথরুমে যাচ্ছিলাম। মিথ্যা কথা, সে দৃঢ়কণ্ঠে বলল। তুমি পালাতে চাইছ, কিন্তু আমি তোমাকে যেতে দেব না। আর একবার তার হাতে পিস্তল, এবার সেটা সরাসরি আমার দিকে তাক করা। বিছানায় ফিরে যাও, সে আদেশ দিল। আমি হতাশায় বিছানায় ফিরে গেলাম। নিতাই আমার পাশে শুয়ে পড়ল, পিস্তল এখনও তার হাতে। আর পালানোর চেষ্টা করবে না, সে বলল। এখন থেকে তুমি আমার আজীবন। সেই রাতে আমি ঘুমাতে পারিনি। আমি শুধু চিন্তা করছিলাম কিভাবে আমি এই নরক থেকে বের হব। কিভাবে আমি আমার ছেলেকে ফিরে পাব, আমার আসল ছেলেকে, যে এই পাগল না। পরের দিন সকালে নিতাই আমাকে কক্সবাজারের দিকে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হল। সে আমাকে কিছু নতুন কাপড় কিনে দিল, যা তার মতে একজন স্ত্রীর পক্ষে উপযুক্ত। আমি চুপচাপ সেগুলো পরলাম, অপেক্ষা করছিলাম সুযোগের জন্য। হোটেল থেকে বের হওয়ার সময় রিসেপশনে একজন সিকিউরিটি গার্ড ছিল। আমি ভাবলাম, এই আমার সুযোগ। আমি যদি তাকে ইঙ্গিত করতে পারি যে আমি বিপদে। কিন্তু যেন আমার মনের কথা বুঝতে পেরে নিতাই আমার কোমর জড়িয়ে ধরল, তার অন্য হাত জ্যাকেটের পকেটে, যেখানে আমি জানতাম পিস্তল লুকানো ছিল। আমার প্রিয় স্ত্রী অ্যান্টারা, সে হাসিমুখে বলল সিকিউরিটি গার্ডের দিকে তাকিয়ে। আমরা এখন বেড়াতে যাচ্ছি। আমরা হোটেল থেকে বেরিয়ে একটা ট্যাক্সিতে উঠলাম। নিতাই ড্রাইভারকে বাস স্টেশনের ঠিকানা দিল। আমি জানালা দিয়ে বাইরে তাকিয়েছিলাম, মনে মনে প্রার্থনা করছিলাম কেউ একজন আমাকে সাহায্য করুক। বাস স্টেশনে পৌঁছে আমি লক্ষ্য করলাম কিছু পুলিশ টহল দিচ্ছে। আমার মনে আশার সঞ্চার হল। যদি আমি কোনোভাবে তাদের দৃষ্টি আকর্ষণ করতে পারি। নিতাই যেন আমার মনের কথা পড়তে পারছিল। কোনো বোকামি করবে না, সে আমার কানে ফিসফিস করল। যদি তুমি কাউকে কিছু বলো, আমি শুধু তোমাকে নয়, সেই ব্যক্তিকেও মেরে ফেলব। আমি মাথা নেড়ে বুঝালাম যে আমি তার কথা শুনেছি। নিতাই আমাদের জন্য কক্সবাজার যাওয়ার টিকিট কিনল, আর আমরা বাসে উঠে বসলাম। বাসে বসে আমি ভাবছিলাম এই অবস্থা থেকে আমি কিভাবে বেরোব। নিতাই আমার পাশে বসে ঘুমিয়ে পড়েছিল, কিন্তু আমি জানতাম তার হাত এখনও জ্যাকেটের পকেটে, সেই পিস্তলের কাছে। হঠাৎ বাসটা একটা জোরে ঝাঁকুনি দিয়ে থামল। সামনে কি হয়েছে দেখার জন্য আমি উকি মারলাম। রাস্তায় একটা বড় অ্যাক্সিডেন্ট হয়েছে। দুটো ট্রাক মুখোমুখি সংঘর্ষে বিধ্বস্ত অবস্থায় পড়ে আছে। বাসের ড্রাইভার মাইক্রোফোনে ঘোষণা দিলেন, যাত্রীদের দৃষ্টি আকর্ষণ করছি, সামনে একটা বড় অ্যাক্সিডেন্ট হয়েছে। রাস্তা ব্লক হয়ে আছে। আমাদের এখানে অনেকক্ষণ অপেক্ষা করতে হতে পারে। নিতাই ঘুম থেকে জেগে উঠল। কি হয়েছে, সে আমাকে জিজ্ঞেস করল। সামনে অ্যাক্সিডেন্ট হয়েছে, আমি বললাম। আমাদের অপেক্ষা করতে হবে। নিতাই বিরক্ত হয়ে বাইরে তাকাল। আমি দেখলাম অ্যাক্সিডেন্টের কারণে পুলিশ এসেছে। তারা যাত্রীদের বাস থেকে নামতে বলছে, যেন বাসটা সরিয়ে ফেলা যায়। একজন পুলিশ অফিসার আমাদের বাসে উঠে এলেন। সবাই অনুগ্রহ করে বাস থেকে নেমে আসুন, তিনি ঘোষণা দিলেন। আমরা অন্য বাসের ব্যবস্থা করছি। যাত্রীরা একে একে বাস থেকে নামতে শুরু করল। নিতাই আমার হাত ধরে শক্ত করে বসে রইল। আমরা নামব না, সে বলল। আমি কাউকে বিশ্বাস করি না। পুলিশ অফিসার আমাদের দিকে এগিয়ে এলেন।
স্যার, ম্যাডাম, অনুগ্রহ করে বাস থেকে নেমে আসুন গো। নিতাই তার জ্যাকেটের পকেটে হাত রাখল। আমরা ঠিক আছি এখানে, সে বলল। আমরা অপেক্ষা করব। পুলিশ অফিসার ধীরে ধীরে বললেন, স্যার, এটা একটা অর্ডার। আপনাদের নামতে হবে গি। আমি দেখলাম নিতাই তার পকেট থেকে কিছু একটা বের করতে যাচ্ছে। আমি আর সময় নষ্ট করলাম না। আমাকে সাহায্য করুন, আমি চিৎকার করে উঠলাম। এই লোকটা আমাকে অপহরণ করেছে। এই লোকটা আমার ছেলে। ওর কাছে পিস্তল আছে। নিতাই আমার দিকে বিস্ফারিত চোখে তাকাল, তারপর পকেট থেকে পিস্তল বের করল। কিন্তু তার আগেই পুলিশ অফিসার তার উপর ঝাঁপিয়ে পড়লেন। অন্য দুজন অফিসার দৌড়ে এসে নিতাইকে ধরে ফেলল। তারা তার হাত থেকে পিস্তল কেড়ে নিল আর তাকে হাতকড়া পরিয়ে দিল। আমি কাঁদতে কাঁদতে বাস থেকে নেমে এলাম। একজন মহিলা পুলিশ অফিসার আমাকে সান্ত্বনা দিলেন। আপনি এখন নিরাপদে আছেন, তিনি বললেন। আমাদের সবকিছু বলুন গু। আমি তাদের সবকিছু বললাম, কিভাবে নিতাই আমাকে হোটেল রুমে আটকে রেখেছিল, কিভাবে সে আমাকে জোর করে তার স্ত্রী হতে বাধ্য করছিল, কিভাবে সে আমাকে কক্সবাজারে নিয়ে যাচ্ছিল যেখানে সে আমাকে চিরদিনের জন্য আটকে রাখতে চাইছিল। পুলিশ অফিসাররা আমাকে বললেন যে তারা নিতাইকে গ্রেপ্তার করবে অপহরণ, অস্ত্র রাখা আর মানসিক নির্যাতনের অভিযোগে। তারা আমাকে তাদের গাড়িতে বসালেন আর থানায় নিয়ে গেলেন। থানায় বসে আমি ভাবছিলাম আমার জীবন কিভাবে এই পরিস্থিতিতে এসে দাঁড়াল। আমার ছেলে, যাকে আমি এত ভালোবাসতাম, সে কিভাবে এমন একজন পাগল অপহরণকারীতে পরিণত হল। পুলিশের একজন মনোবিজ্ঞানী আমার সাথে কথা বললেন। তিনি বললেন যে নিতাই সম্ভবত ইলেকট্রা কমপ্লেক্সে ভুগছে, একটা মানসিক অবস্থা যেখানে ছেলেরা তাদের মাকে রোমান্টিকভাবে আকর্ষণীয় মনে করে। এটা কিছু ট্রমা বা মানসিক চাপের কারণে হতে পারে। থানা থেকে যখন বেরিয়ে এলাম তখন সন্ধ্যা হয়ে গেছে। পুলিশ আমাকে একটা উইমেন সাপোর্ট সেন্টারে নিয়ে গেল, যেখানে আমি কিছুদিন থাকতে পারব। আমি অবাক হয়ে দেখলাম সেখানে আরও অনেক মহিলা আছে যারা বিভিন্ন ধরনের নির্যাতনের শিকার হয়েছে। সেন্টারের ইনচার্জ শামিমা আপা আমাকে আদর করে বললেন, ভয় পাবেন না, আপনি এখানে নিরাপদে আছেন। আমরা আপনাকে সাহায্য করব। তিনি আমাকে একটা ছোট্ট রুম দেখালেন যেখানে আমি থাকব। আপনার ছেলে মানসিক রোগে ভুগছে, তিনি বললেন। তাকে চিকিৎসা দেওয়া হবে। আপনি এখন নিজের কথা ভাবুন। সেই রাতে আমি ঘুমাতে পারিনি। বারবার মনে হচ্ছিল, কিভাবে আমার নিজের ছেলে আমার জীবনের সবচেয়ে বড় ভয় হয়ে উঠল। কেন সে এমন হয়ে গেল? আমি কি তার লালন পালনে কোথাও ভুল করেছি? পরের দিন সকালে শামিমা আপা আমাকে ডেকে নিয়ে গেলেন। অ্যান্টারা, আপনার জন্য একটা খবর আছে, তিনি বললেন। আপনার ছেলে নিতাই। সে পালিয়ে গেছে গি। আমি অবাক হয়ে গেলাম। পালিয়ে গেছে? কিভাবে? সে তো পুলিশের কাস্টডিতে ছিল। পুলিশ ভ্যান থেকে পালিয়ে গেছে, শামিমা আপা বললেন। তাকে যখন মেডিকেল চেকআপের জন্য হাসপাতালে নিয়ে যাচ্ছিল তখন সে গার্ডকে আক্রমণ করে পালিয়ে গেছে গি। আমার শরীর ঠান্ডা হয়ে গেল। যদি নিতাই পালিয়ে থাকে তাহলে সে হয়তো আবার আমার খোঁজে আসবে। আমি এখন কি করব? আমি ভয়ে জিজ্ঞাসা করলাম। আপনাকে এখান থেকে সরিয়ে ফেলতে হবে, শামিমা আপা দৃঢ়তার সাথে বললেন। আমাদের কুমিল্লায় একটা সেন্টার আছে। আপনাকে সেখানে পাঠিয়ে দেব। সেখানে আপনি কিছুদিন লুকিয়ে থাকতে পারবেন, যতক্ষণ না পুলিশ আপনার ছেলেকে ধরে গি। সেদিন বিকেলেই আমি কুমিল্লার দিকে রওনা দিলাম। শামিমা আপা আমাকে একজন মহিলা গার্ডের সাথে পাঠালেন। নিরাপদে থাকবেন, তিনি আমাকে বিদায় দিলেন। কুমিল্লা যাওয়ার পথে আমি জানালা দিয়ে বাইরের প্রকৃতি দেখছিলাম। সবুজ মাঠ, গ্রাম, ছোট ছোট শহর, সবকিছু যেন আমার চোখে অন্যরকম দেখাচ্ছিল। আমি এতদিন শুধু নিতাইকে নিয়েই ভাবতাম। আমার জীবনের সবকিছু ছিল তাকে ঘিরে। কিন্তু এখন আমি বুঝতে পারছিলাম আমার নিজের জীবনও আছে। আমাকে এখন নিজেকে নিয়ে ভাবতে হবে। কুমিল্লা পৌঁছে আমাদের গাড়ি সোজা একটা পুরনো বাড়ির সামনে এসে থামল। এটা ছিল উইমেন সাপোর্ট সেন্টারের কুমিল্লা শাখা। বাইরে থেকে দেখলে মনে হবে এটা একটা সাধারণ বাড়ি। কিন্তু ভিতরে অনেক মহিলা আশ্রয় নিয়েছে যারা নানা ধরনের নির্যাতনের শিকার হয়েছে। সেন্টারের প্রধান রেহানা আপা আমাকে স্বাগত জানালেন। অ্যান্টারা, আপনি এখানে নিরাপদে আছেন, তিনি বললেন। আমাদের এখানে কেউ খুঁজে পাবে না গি। আমি তাকে ধন্যবাদ দিলাম আর আমার নতুন রুমে চলে গেলাম। রুমটা ছোট কিন্তু পরিষ্কার। একটা ছোট বিছানা, একটা টেবিল আর একটা আলমারি। এই হবে আমার নতুন ঘর, যতদিন না আমার ছেলেকে ধরা হয়।
রাতে আমি লক্ষ্য করলাম সেন্টারে আরও অনেক মহিলা আছে। কেউ স্বামীর নির্যাতন থেকে পালিয়ে এসেছে, কেউ পারিবারিক সহিংসতার শিকার হয়েছে, কেউ বা মানব পাচারের হাত থেকে উদ্ধার পেয়েছে। তাদের প্রত্যেকের একটা করে গল্প আছে, প্রত্যেকেই কোনো না কোনোভাবে ভুক্তভোগী। আমি তাদের সাথে কথা বললাম, তাদের গল্প শুনলাম। এক মহিলা, শাবনম, আমাকে বললেন, আমার স্বামী আমাকে প্রতিদিন মারত। আমি 5 বছর সহ্য করেছি, তারপর একদিন পালিয়ে এসেছি। আরেক মহিলা, রুমা, বললেন, আমার পরিবার আমাকে জোর করে বিয়ে দিতে চেয়েছিল। আমি চাইনি, তাই তারা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। তাদের গল্প শুনে আমি বুঝলাম, আমি একা নই। এই পৃথিবীতে অনেক মহিলা আছে যারা নানা ধরনের নির্যাতনের শিকার হয়েছে। আমার নিজের ছেলে আমাকে অপহরণ করেছে, এটা অবশ্যই একটা অদ্ভুত ঘটনা, কিন্তু নির্যাতনের ধরন যাই হোক না কেন, ব্যথা একই রকম। কয়েকদিন পরে এক রাতে রেহানা আপা আমাকে ডেকে নিয়ে গেলেন। তার চোখমুখ চিন্তিত দেখাচ্ছিল। অ্যান্টারা, পুলিশ থেকে খবর এসেছে, তিনি বললেন। তোমার ছেলে নিতাইকে কুমিল্লার কাছে দেখা গেছে। আমার হৃদস্পন্দন বেড়ে গেল। কি? সে এখানে? সে কি জানে আমি এখানে আছি? আমরা নিশ্চিত নই, রেহানা আপা বললেন। কিন্তু সে হয়তো তোমার খোঁজ করতে করতে এখানে এসেছে। আমাদের তোমাকে আবার স্থানান্তর করতে হবে। আবার? আমি হতাশায় বললাম। আমি কতদিন এভাবে পালিয়ে বেড়াব? সে কি কখনোই আমাকে ছাড়বে না? রেহানা আপা আমার হাত ধরলেন। তোমাকে সাহসী হতে হবে, অ্যান্টারা। এবার আমরা তোমাকে রাজশাহীতে পাঠাব। সেখানে আমাদের একটা সিক্রেট সেন্টার আছে। সে জায়গাটা খুব নিরাপদ। তোমার ছেলে সেখানে তোমাকে খুঁজে পাবে না। পরের দিন ভোরে আমি আবার যাত্রা শুরু করলাম, এবার রাজশাহীর দিকে। এবার আমার সাথে 2 জন গার্ড ছিল। আমরা কুমিল্লা থেকে প্রথমে ট্রেন ধরে ঢাকা, তারপর ঢাকা থেকে বাস ধরে রাজশাহী যাব। ট্রেনে বসে আমি ভাবছিলাম কতদিন এভাবে পালিয়ে বেড়াতে হবে। আমার সারা জীবন কি এভাবেই কাটবে, এক শহর থেকে আরেক শহরে, সবসময় ভয়ে ভয়ে? কিন্তু যত ভয় লাগুক, আমি জানি আমি আর কখনো নিতাইয়ের কাছে ফিরে যাব না। ট্রেন থেকে নেমে আমরা ঢাকা বাস টার্মিনালে গেলাম। সেখান থেকে রাজশাহীর বাস ধরব। আমরা যখন বাস টার্মিনালে পৌঁছলাম, হঠাৎ আমার দৃষ্টি পড়ল একটা ছেলের দিকে যে টিকিট কাউন্টারের কাছে দাঁড়িয়েছিল। আমার হৃদয় ধক করে উঠল। সে নিতাই। আমি তাড়াতাড়ি মুখ ঘুরিয়ে নিলাম, যেন সে আমাকে দেখতে না পায়। ওই যে, ওই ছেলেটা, আমি গার্ডদের ফিসফিস করে বললাম। ওটা আমার ছেলে, নিতাই। গার্ডরা তাড়াতাড়ি আমাকে একটা দোকানের পেছনে নিয়ে গেল। আপনি এখানে অপেক্ষা করুন, একজন গার্ড বললেন। আমরা পুলিশকে ফোন করছি। আমি ভয়ে কাঁপছিলাম। যদি নিতাই আমাকে দেখে ফেলে? যদি সে আবার আমাকে ধরে নিয়ে যায়? গার্ডরা পুলিশকে ফোন করল। কিছুক্ষণের মধ্যেই একদল পুলিশ এসে পৌঁছল। তারা সাবধানে বাস টার্মিনালে ঢুকল নিতাইকে খুঁজতে। আমি দোকানের পেছন থেকে উকি মেরে দেখছিলাম কি হচ্ছে। হঠাৎ আমি দেখলাম নিতাই পুলিশকে দেখে দৌড়ে পালাচ্ছে। পুলিশও তার পেছনে ছুটল। আমার বুক ধড়ফড় করছিল। এবার কি তারা নিতাইকে ধরতে পারবে? আমরা অপেক্ষা করছিলাম, হঠাৎ গুলির শব্দ শোনা গেল। 1 বার, 2 বার, 3 বার। তারপর সব শান্ত হয়ে গেল। কিছুক্ষণ পর একজন পুলিশ অফিসার আমাদের কাছে এলেন। সাসপেক্ট নিতাই খানকে গুলি করা হয়েছে, তিনি বললেন। সে পুলিশের দিকে পিস্তল তাক করেছিল, তাই আমাদের গুলি চালাতে হয়েছে। আমি স্তব্ধ হয়ে গেলাম। সে কিউ? সে মারা গেছে, পুলিশ অফিসার বললেন। আমার পা থেকে যেন শক্তি চলে গেল। আমি বসে পড়লাম। আমার ছেলে, যাকে আমি কোলে করে মানুষ করেছি, যে আমাকে অপহরণ করেছিল, যে আমাকে জোর করে তার স্ত্রী বানাতে চেয়েছিল, সে আর নেই। কিছুক্ষণ পর আমাকে থানায় নিয়ে যাওয়া হলো। সেখানে আমি নিতাইয়ের দেহ দেখলাম। তার মুখে এখনও সেই উন্মাদের হাসি। আমি কাঁদতে কাঁদতে বললাম, আমি তোকে এমন দেখতে চাইনি, নিতাই। আমি তোকে সুস্থ দেখতে চেয়েছিলাম। পরের কয়েকদিন আমার জীবনের সবচেয়ে কঠিন সময় ছিল। আমি নিতাইয়ের লাশ নিয়ে আমাদের পুরনো বাড়িতে ফিরে গেলাম। সেখানে তাকে দাফন করলাম। আমাদের পাড়ার লোকজন অবাক হয়ে আমাকে দেখছিল, তারা জানতই না আমি কোথায় ছিলাম এতদিন, কেনই বা নিতাই মারা গেল। আমি তাদের সত্যি ঘটনা বলিনি। বললাম নিতাই একটা অ্যাক্সিডেন্টে মারা গেছে। তারা বিশ্বাস করল বা না করল, আমি জানি না। নিতাইয়ের মৃত্যুর পর আমি একা হয়ে গেলাম। আমার জীবনে আর কেউ ছিল না।
রাফি, নিতাইয়ের বাবা, তো বহু বছর আগেই আমাদের ছেড়ে চলে গিয়েছিল। আমার বাবা মাও অনেক আগে মারা গিয়েছেন। এখন আমি একা। 1 মাস কাটল। আমি প্রতিদিন নিতাইয়ের কবরে যেতাম, তার সাথে কথা বলতাম। আমি ভাবতাম, কোথায় আমি ভুল করেছিলাম? কি করলে নিতাই এমন হতো না? কিন্তু উত্তর পেতাম না। একদিন সকালে আমি একটা চিঠি পেলাম। চিঠিটা ছিল উইমেন সাপোর্ট সেন্টার থেকে। শামিমা আপা লিখেছেন, তারা আমার জন্য একটা কাজের ব্যবস্থা করেছেন। আমি যদি চাই, তাহলে তাদের রাজশাহী শাখায় যোগ দিতে পারি, সেখানে অন্য মহিলাদের সাহায্য করতে পারি যারা নির্যাতনের শিকার হয়েছে। আমি চিঠিটা বারবার পড়লাম। তারপর সিদ্ধান্ত নিলাম, আমি যাব। আমি নতুন করে জীবন শুরু করব। 1 মাস পর আমি রাজশাহীর উইমেন সাপোর্ট সেন্টারে যোগ দিলাম। এখানে আমি অন্য মহিলাদের সাহায্য করি, যারা নানা ধরনের নির্যাতনের শিকার হয়েছে। আমি তাদের বলি যে তারা একা নয়। আমিও একজন ভুক্তভোগী, আমিও সেই পথ দিয়ে হেঁটেছি। আস্তে আস্তে আমি আমার জীবনকে আবার গুছিয়ে নিলাম। আমি কখনোই নিতাইয়ের মৃত্যুর যন্ত্রণা ভুলতে পারব না, কিন্তু আমি শিখেছি সেই ব্যথার সাথে বেঁচে থাকতে। এখন যখন আমি পেছন ফিরে তাকাই, আমি ভাবি আমার জীবনের গল্প কত অদ্ভুত। আমি শুরু করেছিলাম একজন 13 বছরের মা হিসেবে, তারপর হয়েছিলাম একজন আতঙ্কিত অপহরণের শিকার, আর এখন আমি একজন সাহসী মহিলা, যে অন্যদের সাহায্য করে। আমার নাম অ্যান্টারা, আর এটাই আমার জীবনের অদ্ভুত রহস্য। গল্পের সারমর্ম, আমার যদি কেউ জিজ্ঞাসা করে কোনো রহস্য আমার জীবনে সবচেয়ে বড় প্রভাব ফেলেছে, আমি বলবো সেটা হলো মানুষের মনের রহস্য। আমরা কখনোই জানি না মানুষের মনে কি আছে, কোনো অদৃশ্য অন্ধকার শক্তি তাদের নিয়ন্ত্রণ করছে। আমার ছেলে, যাকে আমি এত ভালোবাসতাম, সে কিভাবে এমন হয়ে গেল, তা আমি আজও বুঝি না। কিন্তু আমি একটা জিনিস শিখেছি। যে কোনো রহস্যই হোক না কেন, যে কোনো অন্ধকারই হোক না কেন, আমাদের এগিয়ে যেতে হবে। একা হয়ে গেলেও, ভয়ে কাঁপতে থাকলেও, আমাদের লড়াই চালিয়ে যেতে হবে। কারণ জীবনের সবচেয়ে বড় রহস্য হল, আমরা জানি না আগামীকাল কি হবে। আর সেটাই আমাদের চালিয়ে যাওয়ার শক্তি দেয়।